আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। আজকের আলোচনার বিষয়টি আমাদের দেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে এতটাই গুরুত্বপূর্ণ যে এটা নিয়ে কথা না বললে হয়তো অনেক সমীকরণই আমাদের কাছে অস্পষ্ট থেকে যাবে। আপনারা জানেন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আজ যিনি রাজা, কাল তিনি ফকির। আবার আজ যিনি ঘোর শত্রু, কাল তিনি হয়তো মিত্রের ভাষায় কথা বলছেন। ঠিক এই চরম সত্যটাই যেন আমরা গত কয়েকদিনে আবারও নতুন করে উপলব্ধি করছি। বিশেষ করে ভারতের জি নেটওয়ার্কের সহযোগী চ্যানেল WYNO এর সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে এক্সক্লুসিভ সাক্ষাৎকারটি প্রচারিত হয়েছে, তা শোনার পর রাজনীতির বাতাস কোন দিকে বইছে তা নিয়ে আমি মনে করি নতুন করে ভাববার অবকাশ তৈরি হয়েছে। আজকে আমি আপনাদের সাথে ঠিক এই বিষয়টা নিয়ে একটু খোলামেলা আলোচনা করতে চাই। কোনো ধরনের তাড়াহুড়া নয়, একদম ধীরে স্থিরে আমরা বোঝার চেষ্টা করব শেখ হাসিনা আসলে কি বার্তা দিতে চাইলেন এবং এর বিপরীতে বিএনপির বা দেশের রাজনীতির বর্তমান চিত্রটা কি দাঁড়াচ্ছে। শুরুতেই একটা বিষয় খেয়াল করুন। গত দেড় দশকে আমরা দেখেছি আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে এক ধরনের সাপে নেউলে সম্পর্ক। একদল আরেক দলকে নিশ্চিহ্ন করে দেয়ার বা রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার যে প্রবণতা, তা আমরা দেখেছি। কিন্তু হঠাৎ করে শেখ হাসিনার কণ্ঠে এর নতুন কোন সুর। তিনি এই সাক্ষাৎকারে পরিষ্কারভাবে বলছেন, একটি কার্যকর গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল থাকাটা অত্যন্ত জরুরি। তিনি স্বীকার করেছেন যে বিএনপির সাথে তাদের দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতা বা বিরোধিতার ইতিহাস আছে। কিন্তু চমকপ্রদ তথ্য হলো তিনি একরকম মেনেই নিচ্ছেন যে ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করতে পারে। বিষয়টা আসলে একটু তলিয়ে দেখা যাক। শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল বিএনপির নেতৃত্ব এবং ভবিষ্যৎ নিয়ে। তিনি সেখানে একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন। তিনি বলেছেন, যদি বিএনপি পরবর্তী সরকার গঠন করে, তবে আমি তাদের অনুরোধ করব তারা যেন আওয়ামী লীগের উপর থেকে রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয় এবং আমাদেরকে সংসদে বৈধ বিরোধী দল হিসাবে কাজ করার একটি সুযোগ দেয়। আপনারা কি এই কথাটার গভীরতা বুঝতে পারছেন? যেই শেখ হাসিনা এবং তার দল এতদিন বিএনপিকে কোনো স্পেস দিতে চায়নি, এখন তিনি নিজে বিরোধী দলের আসনে বসার জন্য প্রস্তুত এবং তার জন্য অনুরোধ জানানোর মানসিকতাও কিন্তু পোষণ করছেন। এর মানে কি এই যে আওয়ামী লীগ কি ধরেই নিয়েছে আগামী নির্বাচনে তাদের নির্বাচনে আসার কোনো সম্ভাবনা নেই? নাকি তারা বুঝতে পারছে যে বর্তমান বাস্তবতায় বিএনপি সরকার গঠন করবে আর তাদের লক্ষ্য এখন একটাই, দল হিসাবে রাজনীতির মাঠে ফিরে আসা বা রাজনীতিতে টিকে থাকা। রাজনীতিতে একে বলা হয় সার্ভাইভাল স্ট্র্যাটেজি। শেখ হাসিনা সম্ভবত বুঝতে পারছেন এই মুহূর্তে ক্ষমতায় ফেরার চেয়ে দল হিসাবে অস্তিত্ব টিকিয়ে রাখা এবং সংসদে একটি স্পেস পাওয়া তাদের জন্য অত্যন্ত জরুরি। তবে এখানেই কিন্তু তিনি থামেননি। বিএনপির নেতৃত্ব, বিশেষ করে তারেক রহমানকে নিয়ে তিনি তার স্বভাবসুলভ কিছু কড়া কথাও শুনিয়েছিলেন। তিনি বলেছেন, লন্ডনে বসে 17 বছর ধরে রিমোট কন্ট্রোলে দল চালানো গণতন্ত্রের চর্চা হতে পারে না। নেতৃত্বের জন্য জবাবদিহিতা দরকার, এমনকি জনগণের সামনে সশরীরে উপস্থিত থাকাও দরকার। তিনি তারেক রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়টিও আবারও সামনে এনেছেন। এখন প্রশ্ন হলো, তিনি একদিকে বলছেন শক্তিশালী বিরোধী দল দরকার, আবার অন্যদিকে বিএনপির শীর্ষ নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন। এটা কি স্ববিরোধিতা, নাকি এটা তার রাজনৈতিক একটি কৌশলের অংশ? তিনি হয়তো বোঝাতে চাইছেন বিএনপি দল হিসাবে ঠিক আছে, কিন্তু নেতৃত্ব নিয়ে তার আপত্তি আছে। অথবা তিনি হয়তো আন্তর্জাতিক মহলে এটা প্রতিষ্ঠিত করতে চাইছেন যে বিএনপির বর্তমান নেতৃত্বের ধরন কোনোভাবেই গণতান্ত্রিক নয়। এখন আসি একটু ভিন্ন প্রসঙ্গে।
আপনারা দেখেছেন সম্প্রতি বিএনপির পক্ষ থেকেও কিন্তু আওয়ামী লীগ সম্পর্কে খুবই অবাক করা কিছু মন্তব্য আসছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুদিন আগে একটা নির্বাচনী প্রচারণায় এমন কথাও বলেছেন যে শেখ হাসিনা থাকলে অন্তত একটা রাজনৈতিক বা গণতান্ত্রিক কাঠামো থাকতো, বা তিনি কর্মীদের ফেলে পালিয়ে গিয়ে আমাদেরকেও বিপদে ফেলে গেছেন। বিএনপির মতো দলের শীর্ষ নেতার মুখে আওয়ামী লীগের নেত্রীর অভাব বোধ করা বা তার পলায়ন নিয়ে আক্ষেপ করা, এটা কি খুব সাধারণ ঘটনা? মোটেও কিন্তু না। আসলে রাজনীতিতে যখন তৃতীয় কোনো শক্তির উত্থানের আশঙ্কা থাকে বা যখন বিরাজনীতিকরণের প্রক্রিয়া শুরু হয়, তখন প্রধান রাজনৈতিক দলগুলো নিজেদের অস্তিত্ব রক্ষায় একে অপরের প্রয়োজনীয়তা ব্যাপকভাবে কিন্তু অনুভব করে। শেখ হাসিনার সাক্ষাৎকার এবং মির্জা ফখরুলের বক্তব্য, এই দুটোকে পাশাপাশি রাখলে মনে হয় কোথাও যেন একটা অদৃশ্য সুতোয় টান পড়েছে। দুই দলই হয়তো বুঝতে পারছে তাদের একে অপরকে ছাড়া এই মাঠ ধরে রাখা কঠিন হবে। এটাকে আপনারা বলতে পারেন রাজনীতির সুবিধাজনক অবস্থান। এবার আসি ভারতের প্রসঙ্গে। এটা এই আলোচনার অন্যতম স্পাইসি পার্ট বলতে পারেন। শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক ঢাকা সফর এবং বেগম খালেদা জিয়ার জানাজায় তার উপস্থিতি নিয়ে। আপনারা জানেন, জয়শঙ্করের মতো একজন হাই প্রোফাইল ভারতীয় মন্ত্রী যখন খালেদা জিয়ার মতো একজন নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে আসেন, তখন সেটা কূটনীতিতে অনেক বড় একটি বার্তা বহন করে। এতদিন ধারণা করা হতো ভারত মানেই আওয়ামী লীগ আর বিএনপি মানেই ভারত বিরোধী। কিন্তু ভারতের এই ডিগবাজি বা এই সৌজন্যতা কি শেখ হাসিনাকে কোনোভাবে চিন্তায় ফেলছে? শেখ হাসিনা কিন্তু এই প্রশ্নের উত্তরটা দিয়েছেন খুব ডিপ্লোম্যাটিক ওয়েতে। তিনি বলেছেন এটা একটা প্রতিবেশী দেশের সাবেক প্রধানমন্ত্রীর প্রতি সৌজন্যতা। কিন্তু আসল কথা তিনি এরপরই বলেছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন যে ভারতের মৌলিক স্বার্থ অপরিবর্তিত আছে। ভারত বাংলাদেশে এমন একটা অংশীদার চায় যারা স্থিতিশীলতা দিতে পারবে, সংখ্যালঘুদের সুরক্ষা দিতে পারবে এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। পরোক্ষভাবে তিনি আসলে ভারতকে এবং বিশ্বকে এটাই বোঝাতে চাইলেন এই কাজগুলো করার জন্য আওয়ামী লীগই এখনো বেস্ট একটি অপশন। দেখুন, তিনি হয়তো বলতে চাইছেন বিএনপির সাথে আপনারা সৌজন্যতা দেখাতে পারেন, কিন্তু দিন শেষে আপনাদের স্বার্থ আমরাই সবচেয়ে ভালো রক্ষা করেছি এবং রক্ষা করতে পারবো। অর্থাৎ শেখ হাসিনা এখনো ভারতের কার্ডটা নিজের হাতে রাখতে চাইছেন। তিনি বিশ্বাস করেন ভারতের সাথে তাদের যে পরীক্ষিত সম্পর্ক, সেটা কেবল একটা সৌজন্য সাক্ষাতে কোনোভাবেই বদলে যাবে না। তবে বাস্তবতা হলো ভারত তার নিজের স্বার্থেই এখন সব ডিম এক ঝুড়িতে রাখছে না। তারা হয়তো বুঝতে পারছে বাংলাদেশে আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্যের দিন শেষ। তাই বিএনপির সাথেও একটা ভালো সম্পর্ক বর্তমান সময়ে তারা রাখার চেষ্টা করছে। ভিডিওর এই পর্যায়ে এসে আমরা যদি একটু আওয়ামী লীগের বর্তমান অবস্থা নিয়ে ভাবি। শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল দল পুনর্গঠন নিয়ে। তিনি স্বীকার করেছেন যে বর্তমানে দলের হাজার হাজার নেতাকর্মী জেলে আছে, অনেকে পলাতক, আবার অনেকে নির্যাতনের শিকার হচ্ছে। এই অবস্থায় দল পুনর্গঠন করা কঠিন। তবে তিনি নতুন প্রজন্মের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন আওয়ামী লীগ কোনো পারিবারিক দল নয়, এটি হচ্ছে জনগণের দল। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলো গত ১৫ বছরে দলে পরিবারের বাইরে বা তোষামোদকারীদের বাইরে সত্যিকারের নেতৃত্ব কতটা তৈরি হয়েছে তা নিয়ে কিন্তু খোদ আওয়ামী লীগদের সমর্থকদের মধ্যেই প্রশ্ন আছে। এখন যখন দল সংকটে, তখন শেখ হাসিনা তরুণদের কথা বলছেন, নতুন নেতৃত্বের কথা বলছেন। এটা কি আসলেই কোনো পরিবর্তন, নাকি এটাও একটা রাজনৈতিক বুলি শুধুমাত্র? তবে একটা জিনিস খুব পরিষ্কার, শেখ হাসিনা বুঝতে পারছেন
পুরনো কায়দায় আর দল চালানো যাবে না। ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে নতুন প্রজন্মের ভাষা বুঝে রাজনীতি করতে হবে। কিন্তু সেই সুযোগ কি আদৌ তারা পাবে? তিনি নিজেই বলেছেন, আগে তো দলকে রাজনৈতিক কার্যক্রম করার সুযোগ দিতে হবে। এখানে তিনি আবারও সেই বৈধ বিরোধী দল হওয়ার আকুতি জানিয়েছেন। এখন প্রশ্ন হলো, এই যে শেখ হাসিনা বৈধ বিরোধী দল হতে চাইলেন, বিএনপি কি কোনোভাবে সেটা মানবে? বিএনপির কর্মীরা কি এটা মানবে? যে দলটা গত 15 বছর ধরে মামলার ঘানি টেনেছে, যাদের নেতাকর্মীরা গুম খুন হয়েছে, তারা কি ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগকে সংসদে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবে? শেখ হাসিনার এই আহ্বান কি বিএনপির কাছে পৌঁছাবে? নাকি বিএনপি ভাববে এখন আমাদের সময়, আর কোনো ছাড় দেওয়া হবে না? এখানে কিন্তু রাজনীতির আসল খেলাটা। যদি বিএনপি প্রতিশোধ পরায়ণ হয়, যদি তারা আওয়ামী লীগকে পুরোপুরি নিশ্চিহ্ন করার পথে হাঁটে, তাহলে দেশে আবারও একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হবে, এবং এই বিষয়টি কিন্তু নিশ্চিত। আর যদি তারা শেখ হাসিনার এই ইঙ্গিত বুঝে নিয়ে একটা সহনশীল রাজনীতির পথে হাঁটে, তাহলে হয়তো দেশে একটা নতুন অধ্যায় শুরু হতে পারে। কিন্তু বাংলাদেশের রাজনীতির ইতিহাস আমাদের খুব একটা আশাবাদী হতে দেয় না। আরেকটা বিষয় লক্ষণীয়, শেখ হাসিনা কিন্তু বারবার তার সরকারের উন্নয়নের কথা, অর্জনের কথা মনে করিয়ে দিচ্ছেন। তিনি বুঝাতে চাইছেন তার সময়ে বাংলাদেশ যা পেয়েছে সেটা কোনো একক ব্যক্তির অর্জন নয়, এটা তার সম্পূর্ণ দলের অর্জন। তিনি নিজেকে ডিফেন্ড করেছেন, আবার দলকেও চাঙ্গা করার চেষ্টা করেছেন। কিন্তু প্রবাসী হয়ে দেশে না থেকে তিনি কতটা প্রভাব বিস্তার করতে পারবেন, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। তিনি তারেক রহমানের বিদেশ থেকে দল চালানো নিয়ে সমালোচনা করেছেন, অথচ এখন বাস্তবতা তাকেও এই জায়গায় দাঁড় করিয়েছে। তিনিও এখন বিদেশ থেকেই দলকে নির্দেশনা দিচ্ছেন। এই আয়রনি বা ভাগ্যের পরিহাসটুকু কিন্তু এড়িয়ে যাওয়ারও কোনো সুযোগ নেই। এই পুরো আলোচনা থেকে আমরা কয়েকটা পয়েন্ট ফোকাস করতে পারি। প্রথমত, আওয়ামী লীগ এখন ব্যাকফুটে, এবং তারা সেটা স্বীকার করে নিচ্ছে। তারা এখন ক্ষমতায় ফেরার চেয়ে বিরোধী দল হিসাবে সংসদে যাওয়া কিংবা রাজনীতির মাঠে ফিরে আসাকে বেশি নিরাপদ মনে করছে। দ্বিতীয়ত, ভারত তার স্বার্থের প্রয়োজনে বিএনপির দিকেও হাত বাড়াচ্ছে, যা আওয়ামী লীগের জন্য অস্বস্তিকর হলেও তারা প্রকাশ্যে কোনো কিছু বলতে পারছে না। তৃতীয়ত, বিএনপি এবং আওয়ামী লীগ উভয় দলই হয়তো বুঝতে পারছে, দেশে যদি বিরাজনীতিকরণ হয় বা অন্য কোনো শক্তি ক্ষমতায় চলে আসে, তবে সেটা কারো জন্যই শুভ হবে না। তাই তাদের মধ্যে একটা অলিখিত বোঝাপড়ার সুর কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু জনগণ কি ভাবছে? সাধারণ মানুষ কি এই দুই দলের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মেনে নেবে, নাকি তারা চায় গত ১.৫ দশকের প্রতিটি অন্যায়ের বিচার হোক? শেখ হাসিনা যখন বলেন বিএনপির কর্মীদের আচরণ গণতান্ত্রিক নয় বা তারা জবরদস্তি করছে, তখন মানুষ কি হাসবে না? কারণ গত নির্বাচনে বা তার আগের নির্বাচনে যা হয়েছে তার স্মৃতি তো মানুষের মন থেকে মুছে যায়নি। আবার বিএনপি যদি ক্ষমতায় গিয়ে একই কাজ করে, তাহলে তো কোনো পরিবর্তনই হলো না, শুধু ক্ষমতার হাত বদল হলো। আমার মনে হয় শেখ হাসিনার এই সাক্ষাৎকারটি আসলে একটি টেস্ট কেস। তিনি দেখতে চাইছেন তার এই নমনীয় মনোভাব বা বিরোধী দলে বসার প্রস্তাবে দেশীয় বিদেশি মহলে কেমন প্রতিক্রিয়া হয়। তিনি হয়তো একটা সেফ এক্সিট বা রাজনীতিতে ফিরে আসার একটা সম্মানজনক পথ খুঁজছেন। এখন বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকার তাকে সেই পথ দেবে কিনা, সেটা আসলে দেখার বিষয়। তবে একটা কথা না বললেই নয়, শেখ হাসিনা কিন্তু তার বক্তব্যে খুব সতর্ক ছিলেন। তিনি সরাসরি পরাজয় মেনে নেননি, আবার হুঙ্কারও দেননি। তিনি একটা মধ্যপন্থা কিন্তু অবলম্বন করেছেন। তিনি বুঝিয়েছেন, আমি আছি, আমার দল আছে, এবং আমরা ভবিষ্যতে বিরোধী দল হিসাবে হলেও থাকব। এই আত্মবিশ্বাসটা তিনি কোত্থেকে পাচ্ছেন? ভারত, নাকি তৃণমূলের কর্মী, নাকি তিনি জানেন
বাংলাদেশের রাজনীতিতে ভ্যাকুয়াম রাখা সম্ভব নয় এবং সেই ভ্যাকুয়াম পূরণ করতে আওয়ামী লীগকেই অবশ্যই দরকার হবে। সবশেষে একটা বিষয় পরিষ্কার, বাংলাদেশের রাজনীতি এখন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আগামী নির্বাচন যদি সেটা ঠিক সময় হয়, তা হবে আমাদের ইতিহাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, যেখানে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা বা বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা এসব প্রশ্নের উত্তর এখনো ধোঁয়াশায়। কিন্তু শেখ হাসিনার এই সাক্ষাৎকার আমাদের সেই ধোঁয়াশা কাটানোর কিছু ইঙ্গিত দিয়েছে। তিনি বুঝিয়ে দিয়েছেন মাঠ ছাড়েননি, শুধু কৌশল বদলেছেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্লেষণ। আমি চেষ্টা করেছি খুব সহজ ভাষায় পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে। রাজনীতির এই মারপ্যাচ বোঝা সাধারণ মানুষের জন্য কঠিন, কিন্তু এর প্রভাব আমাদের সবার জীবনেই কিন্তু পড়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।